কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ। আজকে আম্মু একটু ভিন্ন উপায়ে গরুর মাংস রান্না করবে। মানে মসলা-টসলা সব তো সেমই থাকবে, সেগুলো আলাদা থাকবে না। একটু কম পরিমাণে থাকবে আর রান্নার সিস্টেমটা একটু আলাদা হবে। তবে আমার আম্মুর হাতে রান্না করা গরুর মাংস যে অনেক অনেক মজা হয় সেটা আপনাদের সাথে অলরেডি অনেকবার শেয়ার করেছি। আর রান্না করবে হচ্ছে বাটা মাছের আলু বেগুন দিয়ে চচ্চড়ি। তো চিন্তা করলাম আপনাদের সাথে আজকের এই দুটো রেসিপি শেয়ার করি। তো চলুন তাহলে দেখা যাক আম্মু কিভাবে এই রান্নাটা করে আর আজকের ব্লগটাও এখান থেকে শুরু করা যাক। তো এখানে আম্মু আগে গরুর মাংসটা হচ্ছে শুধুমাত্র তেলের মধ্যে ভেজে নিচ্ছে। এখানে কিন্তু কোনো মশলা লবণ টবণ কিছু না, হালকা একটু লবণ দিয়েছে, দিলেও হবে না দিলেও হবে, কারণ লবণটা পরে দেওয়া হবে। এখানে আম্মু অ্যাকচুয়ালি আগে একটু মাংসটা ভেজে নেবে। এটা হচ্ছে আম্মু বললো একটা পাকিস্তানি স্টাইলের রান্না, আম্মু নিজেই দেখেছে ফেসবুকে বা ইউটিউবে কোথাও একটা, তো সেভাবে রান্না করবে। আর এখানে হচ্ছে যেটা বললাম বাটা মাছের তরকারি রান্না করবে। আম্মু এখানে 6 পিস বাটা মাছ নিছে। তো আম্মু সবসময় আগে এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেয়, মশলা দিয়ে মাখিয়ে তারপর বসায় দেয়। আসলে এখানে কোনো মশলা কষানোর ব্যাপার নাই। তো এখানে প্রথমে হলুদ সব কিছুই দেবে, মোট কথা হলুদ, জিরা, ধনিয়া, মরিচ সব কিছুই এখানে দেবে। মরিচ এখানে কাঁচা মরিচও দিয়েছে, আবার আম্মু হচ্ছে শুকনা মরিচের গুঁড়াও সামান্য একটু দিবে ঝাল অনুযায়ী, যেটা আমি সবসময় বলি, বরাবরই বলে থাকি যে যার ঝাল যে পরিমাণ খান সে পরিমাণ এটা সেখানে দিবেন। তো এখানে আম্মু একটু কাঁচামরিচ দিয়েছে, কারণ কাঁচামরিচের ঝালটা কেমন ছিল এটা আমার তখনও আইডিয়া নাই, নতুন কাঁচামরিচ আনা হয়েছে। আর সাথে হচ্ছে এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মিষ্টি সজের গুঁড়া, হলুদ তো আছেই, আর হচ্ছে সামান্য একটু শুকনো মরিচ দেবে। আমি আম্মুকে বলছিলাম আম্মু শুকনো মরিচও দিবা। ও অবভিয়াসলি পেঁয়াজের কথা তো ভুলেই গেছি, পেঁয়াজ তো দিতেই হবে। আর আমাদের বাসার সব রান্না যেহেতু সরিষার তেলে হয়, সো আম্মু এখানে সরিষার তেল ইউজ করবে। আপনারা যেই তেল খান সেই তেল ইউজ করবেন। এই যে এখানে শুকনো মরিচও দিল, শুকনো মরিচের গুঁড়া, শুকনো মরিচ না, আমি অ্যাকচুয়ালি আম্মুকে বলছিলাম মা শুকনো মরিচ কেন দিচ্ছ, বেশি ঝাল হবে না, কারণ এই লাল মরিচের গুঁড়োটাও অনেক ঝাল। আর আবার কাঁচা মরিচও ছিল, কিন্তু আম্মু বললো এই তরকারিটা একটু ঝাল না হলে খেতে মজা লাগবে না। তো এজন্যই আসলে ডবল ঝালের পরিমাণ। তো আপনারা ঝাল কম খেলে কিন্তু কম দিয়ে রান্না করতে পারেন। আসলে এটা আমার মনে হয় এক একজনের এক এক রকম রান্নার হাত থাকে, এক একজনেরটা এক এক রকম হয়। তবে মাশাল্লাহ সুবহানাল্লাহ, আমি সবসময় আমার আম্মুর হাতের রান্নার প্রশংসা করি, এবং যারা খায় তারা অবশ্যই জানে যে আমি মিথ্যা প্রশংসা করতেছি না। এখন আপনাদের সবাইকে তো আর খাওয়াতে পারছি না, সো এই জন্য এইভাবে বলে দিচ্ছি। যাই হোক, তো এখানে সুন্দর মতো আগে এটাকে মাখিয়ে নিচ্ছে, পুরো মশলাটা মাছ দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছে। আর এরপরে হচ্ছে সবজিগুলো দিয়ে দিল। এখানে হচ্ছে বেগুন, এই বেগুনটাকে কি বেগুন বলে আমি জানি না, ছোট ছোট বেগুন, একদম ছোট ছোট, মানে বাট্টু বাট্টু বেগুন বলে যেগুলাকে, সেই রকম টাইপের বেগুন, কি বেগুন বলে আসলে আমি জানি না। আর হচ্ছে আলুটা আম্মু এখানে চোচা সয়ে রেখেছে। তো এটা দিয়ে আগে ভালো মতো মাখিয়ে, এখানে কিন্তু খুব বেশি পানি হবে না, আম্মুর ওই হাত ধুয়ে অল্প একটু পানি এখানে দিবে, পানি খুব বেশি পরিমাণ দিবে না। আর এখানে মাছ সিদ্ধ হতে যদি বেশি টাইম লাগে না, মোট কথা আলুটা সিদ্ধ হলেই এখানে মোটামুটি তরকারিটা হয়ে যায়, যেটা আম্মু বলছে আমাকে আর কি। আমি হলে তো মনে হয় মাছ সিদ্ধ হবে, তরকারি সিদ্ধ হবে, অনেক পানি দিতাম, কিন্তু আম্মু আর কি বললো যে না, এখানে এত পানি দেওয়া লাগে না। তো ওই দিক থেকে আম্মুটা বসাই দিল। আর এখানে হচ্ছে এখন আবার মাংসটা রান্না করার পালা। তো আগে কিন্তু ভালো করে মাংসটা ভেজে নিছে, এখন আবার হচ্ছে পেঁয়াজ দিয়ে নিচ্ছে। এখন একটু পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিবে, পেঁয়াজটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজতে হবে না, হালকা করে ভাজা হবে। আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছে, যেমন তেজপাতা, দারচিনি, এই সামান্য একটু গরম মশলা দিয়ে দিল। আর এখন হচ্ছে দিচ্ছে আদার পেস্ট, রসুনের পেস্ট, এটা একটু আন্দাজ অনুযায়ী দিবে। আমাদের এখানে 1 কেজির সামান্য একটু বেশি আছে, তো সেই অনুযায়ী আমি এখানে 1 কিউব হবে, 1 কিউবগুলো আপনি করেন 1 চা চামচের একটু বেশি হবে। তো এই পরিমাণ আর কি আম্মু দিয়ে দিচ্ছে, এখনো কিন্তু লবণ সেরকম দেয়নি। তো এটাকে আরো একটু ভালো মতো মানে ভেজে নিবে। দেখেন এখানে কিন্তু পুরাপুরি মানে জোরে জাল দিয়ে আম্মু মাংসটাকে ভেজে নিচ্ছে। আর একটা কথা বলি, এখানে আসলে যাদের মানে মাংসের ইয়াটা অনেক পুরাতন থাকে, মানে অনেক আগের মাংস থাকে, তারা কিন্তু এভাবে ভেজে রান্না করলে মজা করে খেতে পারবেন। আর আমাদের বাসায় একটা সত্যি কথা, যেটা হচ্ছে আমাদের এখানে গত কুরবানির মাংস কিন্তু আমাদের এই কুরবানি পর্যন্ত দেখা যায় খাওয়া মানে থেকে যায়। আমরা ইচ্ছা করেই একটু কমই খাই সবসময়। আর আমরা এত বেশি গরুর মাংস খাই না বাসায়, শুধুমাত্র স্বামী একটু বেশি খায়, আমি আর আম্মু একবেলা খেলে আর একবেলা খেতে পারি না, এরকম অবস্থা। যার কারণে আমাদের মাংস থেকেই যায়, আর আমরা ইচ্ছা করেই মনে করেন একটু কমই খাওয়ার চেষ্টা করি। আর যে এখানে একটু সামান্য একটু হলুদ দিয়ে দিল। তো আপনি সেই মাংসটা যদি এভাবে রান্না করেন তাহলেও কিন্তু অনেক ভালো হয়। তবে আমাদের এই মাংসটা পুরাতন বলে কিন্তু আম্মু এভাবে রান্না করতেছে না, আমাদের সবারই এখন একটু ডাক্তারের পরামর্শ অনুযায়ী মশলাটা একটু কম খেতে হবে। আর এভাবে ভেজে রান্না করলে, মশলাটা একটু কম দিলে কিন্তু
মানে খেতে খারাপ লাগে না। এটা খাওয়ার পরের অভিজ্ঞতা আমি আপনাদেরকে জানাচ্ছি। আমি আসলে যখন এটা রেকর্ড করছি তখন তো আমি অলরেডি এটা খেয়ে ফেলছি, যার কারণে আমি আপনাদেরকে বলতে পারতেছি যেটা কিন্তু একটু কম মশলাতে এভাবে ভেজে রান্না করে কম মশলা দিলেও মানে খারাপ লাগে না। আমরা হচ্ছে একটু বেশি মশলা দিয়ে বরাবর খেয়ে অভ্যাস আর কি আমাদের। আর এই যে আলু, এই মাংসটাতে আলু না দিলে বেশি ভালো হয়, যেটা আম্মু আমাকে বলছে আলু না দিলে মনে হয় বেশি ভালো হয়, কারণ আম্মু যেখান থেকে রান্নাটা করছে বা এটা যেরকম বললো পাকিস্তানি স্টাইলের রান্না, তখন এরকম আলু দেয় না। বাট আমাদের বাসায় যে আলু খোর আছে সেটা তো আপনারা সবাই জানেন, আপনাদেরকে অনেকবার বলে আসছি। সো মাংস যদি আলু না দেখে তো তার মাথা এমনি খারাপ হয়ে যাবে আম্মু কেন মাংস আলু দেয়নি। যার কারণে আমাদের বাসায় এরকম কষানো মাংস সহজে রান্না করা যায় না, কারণ আম্মুকে আলু দিতেই হয়, মাস্ট আলু দিতেই হয়। আর সেজন্যই আম্মু আলুটা দিয়েও কিন্তু একটু কষিয়ে নিয়েছিল, আমি অতটুকু রেকর্ড করতে ভুলে গেছি। তারপরে হচ্ছে পানি দিয়ে দিচ্ছে। এখন পানিটা হচ্ছে যে পরিমাণ আপনার মাংস সেদ্ধ করতে লাগে সে পরিমাণ, আপনি যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ দিবেন। আর এই যে এখানে অলরেডি তরকারিটা এখানে অনেকটা হয়ে গেছে, কিন্তু এত পানি থাকবে না, আরো অনেক শুকিয়ে যাবে। এই পাশে দুই পাশে দুইটা হচ্ছে আর কি, একসাথে আম্মু দুটো রান্না বসায় দিচ্ছে। তো এই দুইটা রান্নাতেই কিন্তু এখনো মানে গ্যাসের স্পিডটা অনেক হাই আছে। ও আরেকটা কথা বলি, গ্যাসের স্পিডটা অনেক হাই আছে মানে আমরা কিন্তু এটা একদম ভোরবেলা রান্না করতেছি। মানে আম্মু ফজরের নামাজটা পড়েই এরকম রান্না বান্না শুরু করে দিচ্ছে, কারণ আমাদের বাসায় আবার রেগুলার আগের নিয়ম চলে এসেছে, সকাল 9টা-10টা থেকে গ্যাস থাকে না, 9টা-10টা থেকে একদম দুপুরবেলা 2টা-3টা পর্যন্ত গ্যাস থাকে না। যার কারণে আম্মু ওই দিনকে একদম ভোরবেলায় ফজরের নামাজের পরে রান্না করা শুরু করে দিচ্ছে। অলরেডি তখন আমাদের বাসায় ঢ্যাঁড়স ভাজি রান্না করা শেষ। আসলে আজকে স্বামীর পরীক্ষা, ওর মিড টার্ম শুরু হয়ে গেছে। এই যে দেখেন স্যার আসলে এখন ঘুম থেকে উঠছে, সে মশারি গোছাচ্ছে, এটা ওর রেগুলার নিয়ম আমাদের বাসার। আর এই যে এই সকাল সকাল বাসায় এসে ঠান্ডা বাতাস, বাসায় এসে কি যে বলতেছি, বারান্দায় এসে ঠান্ডা বাতাসটা যখন গায়ে লাগে খুবই ভাল লাগে। যদিও সচরাচর এত সকালে উঠি না, সেজন্য আসলে এতটা ফিল করা যায় না। আর সকালবেলা ছিল অনেক আগে আম্মু উঠছে, আম্মুর ক্ষুধা লেগে গেছে, যদিও আমার রোজা চলতেছিল, বাট আম্মুর ক্ষুধা লেগে গেছিল, তাই আম্মুর জন্য এখানে চিন্তা করলাম একবারে রুটিটাও সেকে ফেলি। কারণ আমরা তখনও তো কেউ ঘুমাইনি, দেখা যাবে স্বামী ভার্সিটিতে চলে গেলে, ভার্সিটিতে পৌঁছাইলে তারপর হয়তো আমি আর আম্মু একটু ঘুমাবো, কারণ আমি এমনিতেই রাত্রেবেলা জেগেছিলাম আর আম্মু ওঠার পরেও তো আর ঘুমাইনি। আর এই যে এখন ভাইয়া বের হচ্ছে, স্যারের মিড টার্ম শুরু হয়েছে বলে একদম হঠাৎ করে ওদের আসলে মিড টার্মের টাইমটা দিয়ে দিছে, টাইম শিডিউলটা দিয়ে দিছে একদম, মানে কোনো আগে নোটিশ পিরিয়ড কিছু ছিল না, এতদিন বন্ধ ছিল। বন্ধ হওয়ার পর যেদিন ক্লাস হয়েছে সেদিনকার মিড টার্মের নোটিশ দিয়ে দিছে। তো তার এখন হুট করে মিড টার্ম শুরু হয়ে গেছে, এবং সারপ্রাইজিংলি আমার ভাই এই মিড টার্মের আগে যে 2-3 দিন সময় পাইছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সে অনেকটাই পড়াশোনা করছে। মানে ওর পড়াশোনা দেখে আসলে আমি আর আম্মু দুজনই খুব অবাক হচ্ছি। আর এটা হচ্ছে আমি তখন ইফতার করতে বসলাম, তখন না মানে সন্ধ্যার সময় ইফতার করতে বসলাম, ওই যে রান্না করা গরুর মাংস সেটা নিয়ে, আর রুটি পরোটা আগে থেকে বানিয়েছিলাম। আর এখানে তো ট্যাঙা শরবত ছিলই, আর দুধ দিয়ে রুয়াবজা করলাম। দুধ দিয়ে রুয়াবজা করার সময় রোজার কথা খুব মনে হচ্ছিল ইস রোজার মাসটা যদি আরো একটু বেশি হইতো। এবার রোজার মাসটা মনে হয় এত তাড়াতাড়ি গেছে যে বলার মতো নয়। এটা মনে হয় শুধু মানে একজনের না, আমি যত জায়গায় দেখছি, ফেসবুক বলেন বা ইউটিউবের কোনো ব্লগ বলেন, যাই বলেন, সবাই বলতেছে যে এত তাড়াতাড়ি রোজার মাস কোনোটাই যায় নাই। এবার তো মনে হচ্ছে যে চোখের পলকে রোজার মাস চলে গেছে। এবার মনে হচ্ছিল যে রোজার মাস যদি 2 মাস হইতো তাহলে তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হইতো, যদি রোজার মাসটা আর একটু বেশি হইতো। যেমন এখন রোজা রাখতেছি, একা একা রোজা রাখতে মনে হয় খারাপ লাগে, আর মানে মনে হয় আর রোজার মাসটা আবার ফিরে পাইতাম। আর এটা হচ্ছে তার পরের দিন, আম্মুকে ঘুষ দেওয়ার জন্য বা কিসের জন্য আমি বলবো জানি না, আমার ভাই আম্মুর জন্য কিছু ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসছে। এই যে প্রজাপতিগুলো একদম পাতলা পাতলা ছোট্ট ছোট্ট চুম্বক দেওয়া পিছনে, আম্মু আর কি মানে সে জানি না হঠাৎ করে আম্মুর জন্য এরকম ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসছে। আম্মু অনেকদিন ধরে স্টিকার টাইপের খুঁজতেছিল গ্লাসে লাগানোর জন্য, তো স্যারের এটা দেখে আম্মুর কথা খুব মনে হয়েছে, সো সে আম্মুর জন্য নিয়ে আসছে। আর ওই দিনকা মানে এটা হচ্ছে গতকালকের কথা, সে বাসায় আসছে, পা দিছে, আর একটু পর থেকেই ঝড় শুরু হয়েছে। এই যে এত সুন্দর ঝড় হচ্ছিল, মনে হচ্ছিল ভিজতে যায় জায়গা। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো আমার আম্মুর হাতের রান্না করা এই মজাদার মাংসের তরকারি আর বাটা মাছের তরকারি? ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর কেমন লাগলো এই মাংসের তরকারি রান্না করাটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও যদি কিছু ইমপ্রুভ করা যায় সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।